প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আরও রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। আপনাদের দুজনকে স্বাগত। আমরা শুরুতেই যাব ফয়েজ আহমদের কাছে। সংস্কারের অগ্রগতির কি খবর? সরকার দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের একটা উদ্যোগ গ্রহণ করেছে। তো মূলত আমি যদি একটু পিছন থেকে বলি যে জুলাই আগস্টে ছাত্র জনতার যেই ঐতিহাসিক আন্দোলন সংগ্রাম, তাদের যে আত্মত্যাগ, এবং আমরা যদি সে সময়কার দেয়ালের লিখন দেখি তাহলে আমরা স্পষ্টতই একটা বার্তা পাই যে বাংলাদেশ রাষ্ট্রের যে জরাজীর্ণ অবস্থা, সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমূল পরিবর্তন, আমূল সংস্কারের একটা প্রয়োজন, একটা তাগিদ মানুষ তার মনোভাব দেয়ালের মধ্য দিয়ে তুলে ধরেছে। সেই প্রেক্ষাপটেই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পরপরই বেশ কয়েকটি সংস্কারের জন্য কমিশন গঠন করে দিয়েছে। এর মধ্যে মৌলিক যে সমস্ত সংস্কার বা প্রধান প্রধান সংস্কারের যে বিষয়গুলি, সেগুলি সংক্রান্ত প্রায় 6টি কমিশন। সেই কমিশনগুলি, আরও বেশ কিছু কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে, কিন্তু ওই প্রধান কমিশনগুলি যেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে, তাদের যেই রিকমেন্ডেশনসগুলি জমা দিয়েছে, সেগুলির আলোকে কাজ করার জন্য আপনি জানেন যে ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন নামে একটি কমিশন গঠন হয়েছে। ওই কমিশনের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা নিজেই দায়িত্বে রয়েছেন। এই কমিশন ইতিমধ্যে আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের কি পরামর্শ, তারা কি চায়, কতটুকু চায়, এই ধরনের প্রতিবেদন সংগ্রহ করেছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে এই সংস্কার কমিশনের একটি বৈঠক ও নিয়মিত বৈঠক প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। সুতরাং আপনাকে এতটুকু বলতে পারি যে রাষ্ট্রের বেশ কিছু রুটিন কাজ, 5 আগস্ট পূর্ববর্তী অবস্থা থেকে পরবর্তী অবস্থায় রাষ্ট্রের মেরামতের নানান ধরনের কাজ, এবং আমাদের সার্বিকভাবে দেশের বিভিন্ন সেক্টরে কিছু উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি মোকাবেলা এবং নির্বাচনের এক ধরনের প্রস্তুতি এবং সংস্কারের যে আয়োজন, সব কিছু সমান্তরালভাবেই চলছে। তো সংস্কারের বিষয়টা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা হচ্ছে সংস্কারের জন্য এই সরকারের পক্ষ থেকে যে ধরনের মৌলিক কাজগুলি করার প্রয়োজন ছিল সেগুলি ইতিমধ্যে শেষ হয়েছে। এখন রাজনৈতিক দলগুলির মধ্যে কতটাতে তারা ঐক্যমত্য হতে পারেন, কতটা তারা এখনই সংস্কার চান না, কতটা সংস্কার চান, তার ভিত্তিতে আমরা আশা করছি খুব দ্রুতই সেক্টর ধরে ধরে, ধরুন নির্বাচন সংক্রান্ত সংস্কার, ধরুন পুলিশের সংস্কার, ধরুন দুর্নীতি দমন কমিশনের সংস্কার, ধরুন সংবিধান সংক্রান্ত সংস্কার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমার কাছে মনে হয় পার্সোনালি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বা নির্বাচন সংক্রান্ত সংস্কার এবং সংবিধান সংক্রান্ত সংস্কার, এই দুইটা জায়গায় আমাদের হয়তো মূল ডিবেট বা মূল ফোকাসের জায়গায় একসময় পরিণত হবে, সেটা খুব অল্প সময়ের মধ্যে। তো সে প্রেক্ষাপটে আপনি যদি প্রধান 6টি সংস্কার কমিশনের যে রিকমেন্ডেশনগুলি, তার আলোকে যে আলোচনা, এখন সব মিলিয়ে আমার ধারণা খুব দ্রুতই আমাদের এই সংস্কারের কার্যক্রমটা আরও বেশি ভিজিবল হবে আর কি। এতদিন ধরুন ব্যাক এন্ডে যে সমস্ত কাজ হওয়ার সেগুলি হয়েছে, এখন প্রকাশ্যে ধীরে ধীরে একটার পর একটা আসতে থাকবে। আমরা জানি, যেটা আপনি উল্লেখ করলেন, যে 6টি প্রধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে, এবং আপনি ঠিকই বলেছেন যে দুটো সংস্কার কমিশনের মূল সংকটটা তৈরি হতে পারে। মানে রাজনৈতিক দল, সংকট নয়, ফোকাস বলছি এটা না, রাজনৈতিক দল আপনি বলেন নাই, আমাদের মনে হচ্ছে সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে এটি নিয়ে একটা মতভেদ তৈরি হতে পারে। সেটি হলো সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশমালা দিয়েছে, আরেকটি হলো নির্বাচন সংস্কার কমিশনের যে সুপারিশমালা। আমরা লক্ষ্য করলাম যে বিএনপি কোন কোন সংস্কার কমিশনের কতটা চান, কতটা চান না, এই একটি তালিকা তাদের মিডিয়া সেলে প্রকাশ করেছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম সেখানে কিন্তু এই দুটোর ব্যাপারে কোনো কথা নেই। বিশেষ করে সংবিধান সংস্কারের ব্যাপারে বিএনপির কী অবস্থান এবং নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে তাদের কী অবস্থানটা, এটা কিন্তু সেই মিডিয়া সেলের যে তারা প্রকাশ করেছে সেখানে স্পষ্ট নেই। এই দুটোর ব্যাপারে তো একটা বড় ধরনের মতভেদ অলরেডি আমরা টের পাচ্ছি। তাহলে এটা কি সমাধানটা কি দ্রুত হবে না সময় লাগবে? মতভেদ থাকাটা খুবই ইতিবাচক ব্যাপার, কিন্তু মতভেদটা কোন জায়গায়, কোনো কিছু চাওয়া এবং না চাওয়া নিয়ে। কিন্তু আপনি যদি ওভারঅল সংস্কার প্রশ্নে আসেন, তাহলে সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে আমাদের সবগুলি রাজনৈতিক দল সংস্কার বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করছে। এখন হয়তো পার্টিকুলার কোনো সিদ্ধান্তের ব্যাপারে
কোনো একটি রাজনৈতিক দল মনে করছে যে এটা এখনই এভাবে নয়, এটা নির্বাচিত সংসদের মাধ্যমে, এই জন্যই কিন্তু এই যে মতৈক্য কমিশন গঠন করা, এই মতৈক্য কমিশন কাজ করছে। সুতরাং আপনি কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তের ক্ষেত্রে কোনোটি হবে কি হবে না সেইগুলি তো সংস্কার কমিশন, মতৈক্য কমিশন যে মনোভাব পোষণ করছে বা যে ধরনের কাজের আইডিয়া এখন পর্যন্ত শেয়ার করেছে, তাতে দাঁড়াচ্ছে হচ্ছে যে এগুলি জনগণ জানার সুযোগ পাবে, ওয়েবসাইটের মাধ্যমে জনগণ জানবে। সুতরাং কোন দল কি চায় কি চায় না, কোন দল কোনটা কি প্রক্রিয়ার মধ্য দিয়ে চায় বা আরও কোনো সংযোজন বিয়োজন করে চায় কিনা, সেই ব্যাপারগুলি খুব দ্রুত স্পষ্ট হবে আশা করা যায়। এম এ আজিজ, সংস্কারের ব্যাপারে মতভেদ থাকবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি যে প্রশ্নটি ফয়েজ আমাদের কাছে জানতে চেয়েছিলাম, একই প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই। সেটি হলো সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন, এ ব্যাপারে কিন্তু অনেক মতভেদ রয়েছে এবং বিএনপি এ ব্যাপারে কতগুলি সংশোধন দিয়েছে, কতগুলি একমত পোষণ করেছে, কতগুলি ভিন্নমত পোষণ করেছে, সেগুলো উল্লেখ করেনি এখন পর্যন্ত। এটা হলো একটা দিক। আর একটা দিক হলো যে এই সংস্কারের ফাইনাল হতে হতে একটা দীর্ঘ সময় কি লেগে যাবে, কেউ কেউ এই আশঙ্কা করছে। সরকার প্রধান হল ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন মানে নির্বাচনের ক্ষেত্রে বলেছেন ডিসেম্বর, অল্প সংস্কার হলে, বেশি সংস্কার হলে আপনার জুনে মধ্যে ইলেকশন হবে। কিন্তু তিনি আরও একটা কথা বলেছে, রাজনৈতিক দলগুলো যতটুকু একমত হবে ততটুক নিয়েই আমরা নির্বাচনে যাব। তাহলে তো আমি সমস্যা দেখি না। যেখানে একমত হলো না, বাকিটা যদি সবার কমিটমেন্ট নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা যায়, ভালো, জাতির জন্য ভালো। না হলে জুলাই চার্টার হিসাবে প্রকাশ করার একটা পরিকল্পনা রয়েছে, হতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে যে ধরেন সংবিধান আর যেটা হলো যে নির্বাচন ব্যবস্থা নিয়ে কতগুলো জায়গায় কিন্তু আছে, সমস্যা আছে, এটা ঠিক। এখানে আমার মনে হয় সব জায়গায় একমত হবে না। যেমন ধরেন গণপরিষদ, এটা তীব্র বিরোধিতা জামাত এবং বিএনপি দুটিরই আছে, বড় দলগুলোর সবার। এখানে ছাত্ররা গণপরিষদ চাচ্ছে। এখন যদি একমত হতে পারেন সবগুলো মেজর দল কিন্তু ওয়ান সাইড। জামাত কি আর বিরোধিতা করেছে আনুষ্ঠানিকভাবে? গণপরিষদের পক্ষে না, জামাত গণপরিষদের পক্ষে না, বিএনপিও না, গণপরিষদ। এই জন্য আমি বলছি যে আমি এভাবে দেখতে চাই যে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধানের স্টেটমেন্টটাই হলো ফাইনাল। প্রশাসন সংস্কার কমিশনের প্রধান মুহিত চৌধুরীর কথা বলতেছি, উনি সরল মনেই বলেছেন যে নির্বাচনটা দেওয়া উচিত এবং আমার মনে হয় যে ডিসেম্বরের ভিতরে তাড়াহুড়ো করে নির্বাচন দেওয়া হয়তো সম্ভব হবে না, হয়তো কিছু সময় লাগবে। সে ব্যাপারে একটা ক্লিয়ার কাট ডেট করে নির্বাচন দেওয়া দরকার। এইটাই আমারও বক্তব্য হচ্ছে যে এখন ধরেন 8 মার্চ চলে গেছে, চলে যাওয়ার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আর ধরে রাখার আমার মনে হয় না যে কোনো এরকম কিছু দেখতে। এমনি বাইরে কোনো আওয়াজ টাওয়াজ বিভিন্ন জন বিভিন্ন 5 বছর অমুক বছর আওয়াজ তুলতেছে, এগুলোর কিন্তু বেসিক কোনো ফুটিং নাই। হ্যাঁ, কিন্তু মূল কথা আমি সরকার প্রধানের কথাই আমি ধরব যে নির্বাচন আমার মনে হয় সর্বোচ্চ হলে জুনের ভিতরে নির্বাচন হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে ধরেন বিএনপি বড় দল, জামাতও আছে, তাদের সাথে আলাপ করে একটা রোডম্যাপ ঘোষণা করতে পারে, জুনকে ধরেই করতে পারে। তাহলে তো এখন যে কনফিউশনটা রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে, এই কনফিউশনটা কিন্তু সেটেল ডাউন করবে। দ্বিতীয়টা হচ্ছে রাজনীতিতে কিন্তু নানান রকম কথাবার্তা শুরু হয়েছে, এই মৌলবাদী, এই উগ্রবাদী, এই সন্ত্রাস, সমক হচ্ছে না, কিন্তু একটা নতুন পোলারাইজেশন হবে আমার ধারণা। আরেকটি প্রসঙ্গ আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরুন বিএনপি সংলাপে যাওয়ার কথা, আলোচনা বসার কথা প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং তারা একটা সময়ও চেয়েছিলেন 16 এপ্রিল, এবং প্রধান উপদেষ্টার অফিস কিন্তু সেই সময়টা অনুমোদনও করেছিল। কিন্তু পরবর্তী সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের মহাসচিব বাইরে থাকার কারণে আর জাতীয় পর্যায়ে কিছু অনুষ্ঠানের কারণে তারা সময়টা হয়তো পরিবর্তন করবে। এখন ধরুন যে সময় হোক না কেন, তাদের এই বৈঠকের মূল টার্গেট হলো তারা একটা রুট ম্যাপ চাইবে। এখন ধরুন আপনি যে কথাটা বললেন সেটা হলো ডিসেম্বর অথবা জুন, প্রধান উপদেষ্টা হয়তো তাদের ইঙ্গিত দিলেন যে এরকম একটা সময়ই হবে, একই কথার উপর থাকলেন, এবং বিএনপি হয়তো সন্তুষ্ট হয়ে বেরিয়ে আসলো। প্রশ্ন হয়েছে অন্য জায়গায়, সেটি হলো ধরুন
এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতিতে 3টা বড় স্টেক হোল্ডার। স্বাভাবিক কারণে বিএনপি 1 নাম্বার, এরপরে জামাত সাংগঠনিকভাবে খুব স্ট্রং, সমর্থনভাবে যাই থাকুক না সাংগঠনিকভাবে জামাত স্ট্রং, এরপরে নতুন দল তরুণদের এনসিপি। এখন বিএনপির অর্ধেক সংস্কার বা অল্প সংস্কারের মাধ্যমে রাজি হলো, এই দুটো দল যদি বলে যে পূর্ণাঙ্গ সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না, এটা তখন কি দাঁড়াবে? সরকার প্রধান তো বলছে যতটুকু একমত হবে ততটুকু নিয়ে নির্বাচনে যাবে। সরকার প্রধান তো সবাইকে কনভিন্স করে যেতে হবে না, সরকার প্রধান সব জায়গায় সমতার দরকার নেই তো। সংস্কারে আপনারা এগ্রি করেন নাই, তার দায়িত্ব কি? আমি সরকার প্রধানের কথা বলি নেই, সিচুয়েশনটা কি দাঁড়াবে তখন? সিচুয়েশন দাঁড়াবে রাজনীতিটা, তারা রাজনীতিবিদদের হাত থেকে চলে যেতে পারে, রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হতে পারে। রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হলে তো ভ্যাকুয়াম জায়গা তো ভ্যাকুয়াম থাকে না, কেউ না কেউ পূরণ করে, সেটাই ঘটবে। সুতরাং এটা কারো জন্য মঙ্গল বয়ে আনবে, কারো জন্য। সুতরাং সমাধান করতে হবে। আপনি বলেন যেসব জায়গায় সংকট আছে আমরা তো জানি, সেই সব সংকট আপনি ঠিক আছে একটা কমিটমেন্টে আসেন, সবাই লিখিত প্রজ্ঞাপন জারি হোক। এইখানে এই প্রশ্নটা কেন উঠেছে, যেটা আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ভিন্ন মত থাকবে, পরস্পরের সমালোচনা করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই 3টি দল পরস্পরের বিরুদ্ধে রীতিমতো শত্রুতায় পরিণত হয়েছে। এটা খুব দুঃখজনক। না, আমার মনে হয় না যে খুব বেশি দিন এই সমস্যা থাকবে। নির্বাচনের রোডম্যাপ দিলেই দেখবেন সমস্যা, নূতন পোলারাইজেশন হবে। আমার হিসাব নূতন পোলারাইজেশন হবে, এইসব দাবি দেওয়াও থাকবে না, এইরকম বৈরতাও থাকবে না। থাকতে পারে বিএনপি ভার্সাস জামাত, যদি পোলারাইজেশন হয় সেই জায়গায় একটা দ্বন্দ্ব থাকতে পারে, সেটা ইলেকশনে হবে। ইলেকশন তো জামাত ইলেকশন করতে চায়, 300 সিটের 250 সিট 350 সিটের নমিনেশন দিয়ে প্রার্থী ঘোষণা, অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করে দিছে। তারা তো নির্বাচন চায়। এখন বিএনপি নির্বাচনে চায়, আগে চায়। অভিযোগ বলবো না, সবাই বলতেছে নির্বাচন কিছু চায় না, বিএনপি খালি নির্বাচন চায়। কিন্তু আমি তো বলি যে জামাত তো তার সাথে 1 স্টেপ ফরওয়ার্ড, তারা প্রার্থী ঘোষণা করে দিছে। সুতরাং এখন যেটা হচ্ছে এটা মূলত যতটুকু বার্গেনিং করে ইলেকশনের জায়গাটাকে পক্ষে আনা যায়, আমার কাছে এইটাই মনে হচ্ছে। এই জন্য ইলেকশনের রোডম্যাপ দিলে এগুলো দেখবেন সেটেল ডাউন করে যাবে, সমস্যা থাকবে বলে আমার কাছে মনে হয় না। ফয়েজ আহমদ, স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হচ্ছে যে সরকার 5 বছর থাকবে এরকম একটি, কিন্তু আসলে তার বয়ানটি ভুলভাবে মিডিয়া প্রচার করেছে। উনি যেভাবে বলেছেন, যে দৃষ্টিভঙ্গিতে বলেছেন, সেটা কিন্তু হয়নি। এখন প্রশ্ন হলো যে এই ধরনের যে মিডিয়াগুলো, মূলধারার মিডিয়াগুলো প্রকাশ করছে, এটা এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? এখানে আমি আপনাকে 2টা বিষয় বলি। একটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন একটা থানা পরিদর্শন করছিলেন, সেই সময় আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে উনি কথা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তখন উনি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো, আপনারা কি বলেন? তখন এই কথার প্রসঙ্গে উনি যেটা বলছেন যে না, আমি তো দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মানুষ তো আমাদেরকে বলতেছে আপনারা 5 বছর থাকেন। অর্থাৎ এই যে মানুষের একটা সন্তুষ্টি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে বলছে। উনি কিন্তু এইটা বলেননি যে মানুষ আমাদেরকে 5 বছর থাকার জন্য বলতেছে, আমরা থাকতে চাই, বা এই ধরনের ব্যাপার না। কিন্তু এটাকে খুবই, বা আমি বলবো হয় অজ্ঞতা নয়তো ইন্টেনশনাল, যে কোনো কারণেই হোক, শুধুমাত্র টোটাল বিষয়টা বাদ দিয়ে এই বক্তব্যটাকে হেডলাইন করার মধ্য দিয়ে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছে। এখন বিভ্রান্তির পর্যায়টা কীরকম গেছে আপনাকে আমি একটা কথা বলি। গতকাল ঢাকার কোনো একটা স্থানে বিএনপির কোনো একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, সেখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বার সেই প্রোগ্রামে ছিলেন প্রধান আলোচক। তো প্রধান আলোচক যখন আলোচনা শুরু করছেন, মানে খুব ফর্চুনেটলি আমি টেলিভিশনে সেই টেলিভিশনে আমি লাইভ দেখছিলাম কোনো একটা চ্যানেলের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে লাইভ দেখছিলাম। উনি কী বলছেন, বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বার তার বক্তব্যের শুরুতে বলছেন, আমাকে একটু আগে একজন সাংবাদিক বলে গেলেন, একজন উপদেষ্টা বলছে ওনারা 5 বছর থাকতে চান। ওনারা তো 5 বছর থাকলেও চাইলেও থাকতে পারবে না, এটা অন্তর্বর্তী সরকার, এটা 5 বছর থাকতে পারে না। তার মানে কি, আপনি প্রথমে একটা বক্তব্যকে আংশিক প্রকাশ করার মধ্যে দিয়ে জাতির মধ্যে এক ধরনের কনফিউশন ক্রিয়েট করলেন। পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে একজন সংবাদকর্মী গিয়ে একজন
রাজনৈতিক নেতাকে আবার বক্তব্য দেওয়ার আগে সেটা বলে আসছে এই খণ্ডিতভাবেই যে একজন উপদেষ্টা বলেছেন যে তারা 5 বছর থাকতে চান। এইটা যদি আমাদের জার্নালিজমের স্ট্যান্ডার্ড হয় তাহলে আমাদের সবার জন্য, আমি বলবো না শুধু জার্নালিজমের জন্য, কারণ একটি ভুল হেডলাইন, একটি ভুল সংবাদ একটা জাতিতে যুদ্ধ পর্যন্ত বাদিয়ে দিতে পারে। সুতরাং এটা যদি আমাদের স্ট্যান্ডার্ড হয়, আমাদের আরও দায়িত্বশীল হওয়ার জায়গা আছে আমি মনে করি। এইভাবে হলে একটা বিভ্রান্তি ছড়ানোর মধ্যে দিয়ে জাতির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমরা আরেকটি বক্তব্য কিন্তু এরকম বিভ্রান্তিকর দেখেছি, সেটা হলো জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলমের একটি বক্তব্য। আচ্ছা, উনি যেটা বলেছেন সেটি হলো যে মানে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে 5 বছর ক্ষমতায় প্রফেসর ইউনূসকে দেখতে চান, এটি তার একটি আকাঙ্ক্ষা। জি কিন্তু সেটা প্রচার করা হয়েছে কিভাবে, জি, যে সার্জিস আলমও এই সরকারকে 5 5 বছর বছর রাখতে হ্যাঁ, চান। আপনি খুবই সঠিক বলেছেন যে সাজরিস আলম একটা স্ট্যাটাসে বলেছেন যে আমার সারা জীবনের আকাঙ্ক্ষা থেকে যাবে। মানে আসলে ওই স্ট্যাটাস যদি আপনি পুরোটা পড়েন দেখবেন যে যে কোনো কারণেই হোক প্রফেসর ইউনূসের কোনো একটা পারফরমেন্সে বা তার কোনো একটা বক্তব্যে বা তার কোনো একটা কর্মকাণ্ডে সে এতটা আপ্লুত হয়েছে যে তারা মানে সেই অভিব্যক্তিটা প্রকাশের জন্য সে বলেছে যে আমার সারা জীবনের আকাঙ্ক্ষা থেকে যাবে ওনাকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাওয়া। সো এই আকাঙ্ক্ষা তো আমাদের নাগরিক জীবনে মানুষদের অনেক কিছুতে অনেক কিছু থাকবে। মানুষের যে আপনার অর্গানিক ওয়েতে কিছু রিয়াকশন, ধরেন জাতীয় ঈদগাহ মাঠে প্রধান উপদেষ্টা যখন ঈদের নামাজ পড়ে বের হচ্ছিলেন সেই সময় মানুষ তার সঙ্গে হ্যান্ডশেক করছিলেন, হাত মিলাচ্ছিলেন, এবং কিছু মানুষ ওখান থেকে স্বতঃস্ফূর্তভাবে বলছিলেন 5 বছর 5 বছর। আপনি একটা বারও যদি খেয়াল করেন যে প্রধান উপদেষ্টা সেই 5 বছরের যেই বক্তব্য, যেই দাবি, সেগুলিতে কিন্তু কোনো রেসপন্স করেননি। আমাদের সরকারের কোনো পর্যায় থেকে কোনো ব্যক্তি এখন পর্যন্ত মানুষের এই সমস্ত বিষয় নিয়ে কোনো ধরনের, কারণ একটা জিনিস কি, আপনি দেখুন এই স্বরাষ্ট্রমন্ত্রী যাকে নিয়ে আপনি গত কয়েকদিন ধরে, মানে আমি যদি বলি যে ঈদের যাত্রার সময় ওনার যে ভূমিকা সেসব ধরে আপনি যাকে প্রশংসায় ভাসাচ্ছেন, একটা সময় কিন্তু মানুষ রাস্তায় নেমে ওনার পদত্যাগ দাবি করছিল। আমরা তো সেই অবস্থার মধ্যে আছি। এই সোশ্যাল মিডিয়া কখন কাকে কোথায় উঠিয়ে দেয় আবার নামিয়ে দিতে এক মুহূর্ত লাগে না। সুতরাং সোশ্যাল মিডিয়ায় কি চাওয়া পাওয়া সেগুলির অফকোর্স একটা বড় ধরনের গুরুত্ব আছে, কিন্তু সেগুলিকে আমি মানে ধরে নিয়ে যে এটাই আমার করতে হবে, এই ধরনের অবস্থার মধ্য দিয়ে একটা দায়িত্বশীল সরকারের লোকজন আচরণ করবে না। তারপরেও রাজনীতিতে যখন বক্তব্যগুলি এভাবে আসে, একটি বক্তব্য এক অংশ প্রকাশ, সেই অংশ থেকে একটি রাজনৈতিক বক্তব্য, ওই রাজনৈতিক বক্তব্য একটা ইস্যু হিসেবে দাঁড়ানো, এটা অত্যন্ত বিপজ্জনক সবার জন্যই। নিঃসন্দেহে। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এম এ আজিজ এবং ফয়েজ আহমদ। এম এ আজিজ, বিএনপি রাজনীতিতে কোনো নতুন বয়ান তৈরি করতে পারছে না, এটির অভিযোগ। দ্বিতীয় আরেকটি হলো যে বিএনপি কি কিছুটা চাপে আছে? দেখেন, বিএনপি চাপে তো আছেই, কারণ বিএনপিকে সব পক্ষই টার্গেট করেছে আমার কাছে মনে হয়। দৃশ্যমান যেগুলো বলা হচ্ছে, জামাত টার্গেট করেছে, ছাত্ররা করেছে, এরা টার্গেট করেছে। কিন্তু আমি যেটা বলছি, ইলেকশনের রোডম্যাপ দিলে এগুলো কিন্তু পরিবর্তন হবে, এগুলো এই অবস্থায় থাকবে না। তখন কিন্তু বিএনপির জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, আপনি খেয়াল করবেন। এখন বিএনপি যেটা ছিল, আপনি যেটা নতুন বয়ান তৈরি তো 2 বছর আগে করছে। 31 দফার সংস্কার প্রস্তাব কিন্তু বেসিক্যালি বিএনপির মাথার থেকে আসছে, বিএনপির মাথার থেকে। সেই ইস্যুগুলোই নানানভাবে আলোচনা হচ্ছে। নতুন আলোচনা যেগুলো আসছে, গণপরিষদ কোনটা, লোকাল গভর্নমেন্ট আগে না জাতীয় সংসদ, এইসব ইস্যুগুলো এসে আরও জটিলতা পাকায় গেছে। নাইলে কিন্তু ওই 31 দফার ভিতরে হয়তো টুকটাক এদিক সেদিক করে, অর্থাৎ ওইটাকে বেসিস ধরে সংস্কার যদি আলোচনাটা শুরু হতো, বা জামাতেরও কিছু প্রস্তাব ছিল, এটা দিয়ে জামাত ধরে নেই যে আনুপাতিক হারে নির্বাচন উচ্চকক্ষের চাইছে, জামাত চাইছে, হ্যাঁ, তার বিএনপি বলছে যে না, নিম্নকক্ষে যা হয়, যতগুলা সিট পাবে সেই অনুপাতে উচ্চকক্ষে যাবে,
এখানে তো একটা বিরোধ, তাই না? তো সেখানে যদি সমাধান না হয়, হবে না, তখন উচ্চকক্ষেই থাকবে না। না, আমি চাপের কথাটা বলছি এই কারণে, সেটি হলো বিএনপি ক্ষমতায় আসলে কি করবে। এই গত 8 মাসে কিন্তু মানুষ টের পেয়ে গেছে যে বিএনপি এই করবে, এর জবাব কি? ধরেন সারা দেশটা যে রাজনৈতিক কালচারটা তৈরি হয়ে গেছে, এটা দ্রুত এক ঝাড়ফুঁক দিয়ে সমাধান করা সম্ভব হবে না। এটা মানে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী যে কালচারটা তৈরি করেছে তারা, আমি শুধু আমি কালচার বলবো না, দেশ স্বাধীন হওয়ার পর থেকে 54 বছরে ধীরে ধীরে আওয়ামী 15 বছরে খুব দ্রুত চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এর আগেও চেঞ্জ হয়েছে। তো কেন আপনার 25শে জানুয়ারি বাকশাল করাতে চেঞ্জ হয়ে গেছে না রাজনীতি কালচার? ওখানে তো বড় ধরনের চেঞ্জ হয়েছে, তাই না? রাজনীতিটাই পুরো পাল্টে গেছে। হ্যাঁ, তো সুতরাং আমি বলবো যে এই যে 54 বছরের যে পরিবর্তন ঘটছে, এখন যদি লক্ষ্য যদি স্থির হয় যে মানবিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, গণতন্ত্র চাই, এই লক্ষ্যে যদি অন্তত পক্ষে 3-4 মেয়াদ যদি এক সরকারই থাকুক আর অন্য সরকারও আসুক, ঘুরে ফিরে আসুক, লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে হয়তো দেশটাকে একটা রাইট ট্র্যাকে আনা সম্ভব হবে। কারণ আপনি দেখেন যে আমাদের দেশের রাজনৈতিক কালচারটা এমন হয়ে গেছে, আপনি একটা পাবলিকও টাকা ছাড়া ভোট দিবেন না, চায় না, এবং সে তার এটা দাবি, হক মনে করে যে ও ইলেকশনে দাঁড়াইছে, আমাকে টাকা দিবে, এটা তার পাওয়ার অধিকার আছে, রাইট। কারণ ও তো টাকা চুরি করে কোটি কোটি টাকা, দেখেন নাই যে আওয়ামী লীগের যাকে ধরেন 1000 কোটি, 100 কোটি পাওয়া যায় না। সাংবাদিক কয়েকটা গ্রেপ্তার হয়েছে, তারাও 100 কোটি টাকার নিচে নেই। কি আশ্চর্য! আমি কল্পনাও, নিজেও কল্পনা ভাবি নাই যে এই পরিমাণ টাকা লুট হয়েছে, আমি কল্পনাও করি নাই। এই জন্যে বলছি যে দেশটাকে রাইট ট্র্যাকে, ধরেন এই 5 তারিখের ছাত্রদের 24-এর আন্দোলন এবং মুক্তিযুদ্ধের আন্দোলন, এটা কিন্তু পরিপূরক, ভাষার তারতম্য আছে, আকাঙ্ক্ষা কিন্তু একই রকম ছিল, কিন্তু এই 54 বছরে সেই আকাঙ্ক্ষা পূরণ হতে পারে নাই। তো এই জন্যে এই 54 বছরে যে অধপতন ঘটছে, রাজনৈতিক যে পরিবর্তন ঘটছে, এটাকে অন্তত পক্ষে একেবারে ফেলে দিলেও যদি আন্তরিকভাবে রাজনীতিবিদরা চেষ্টা করে, সরকার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় জনগণ আপনি চেঞ্জ হবে না, প্রসেসে চেঞ্জ হবে। সেটা সরকারের পক্ষ থেকে যদি 15 বছর অন্তত পক্ষে মিনিমাম যদি একটা আইনের শাসন, সুশাসন, ভোটাধিকার এগুলো যদি আপনার চর্চা থাকে, তাহলে হয়তো ধীরে ধীরে আমরা উঠে আসতে পারবো। কারণ মানুষের মনের জগৎ তো পরিবর্তন হয়ে গেছে, বিরাট। বিএনপির বড় দল হিসেবে অনেক বেশি দায়িত্ব, এবং অনেকেই ধরে নেয় এই দলটি হয়তো সামনে ক্ষমতা আসবে, ধরে নেওয়া হয়। কিন্তু তাদের যে কাজকর্ম, সেটা কিন্তু 24-এর চেতনা তো নয়ই, বরঞ্চ সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেখানে ক্ল্যাশ করছে। বিএনপি এত বড় দল, 17 বছর ধরেন নানান রকম কেস, কানেকশন, গুম, খুন, আয়নাঘর, কেন অত্যাচারের শিকার হয়নি, শিকার হয় নাই। যার ফলে আমার কাছে মনে হয় যে বিএনপির শীর্ষ পর্যায় থেকে চাইলেও বিএনপির কর্মী লেভেল বা তৃণমূল লেভেলে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। এই জন্যে বিএনপির তখন গ্রিপটা শক্ত হবে। আমার মনে হয় যেটা বললাম, অন্তত এই দেশটা ঠিক করতে 10-15 বছর, এবং বিরোধী দলেও যারা থাকবে তারাও কিন্তু চিন্তা করবে, কোঅপারেট করতে হবে যে আমরা দেশটাকে গড়তে চাই, আমরা দেশটা সরকারে যাওয়া মানে লুট করা না। এই চিন্তাটা যদি থেকে বেরিয়ে আসে, যদি রাজনীতিবিদরা আগে বেরিয়ে না আসে, জনগণ কিন্তু বেরোবে না। আমি তো এই জন্যই বলছি যে এটা সময় লাগবে, 15-20 বছর কমপক্ষে সময় লাগবে। দেশটা যে জায়গায় চলে গেছে, মানুষের মনোজগৎ বিরাট পরিবর্তন ঘটে গেছে। আপনি দেখেন, আমি তো দেখেছি ছোটবেলায়, আমি দেখেছি যে পূর্ব পাকিস্তান আমলে গেঞ্জি ছিল, জামা ছিল না, প্যান্ট পরতো না কেউ, এই গেঞ্জি ঘাড়ে করে যেত যে গেঞ্জিটা ছিঁড়ে যাবে, টায়ারের স্যান্ডেল পরতো, হাতে করে নিত, এইটাই তার মানে যে তার এটা আছে। হ্যাঁ, কিন্তু মানুষ তো এত বৈষয়িক চিন্তা, এত দৌড়ধাপ, অর্থ করি, টাকা পয়সা, অশান্তি, এরকম তো ছিল না। মানুষের ভিতরে ফিলিংস ছিল, মানুষের ভিতরে সুখ ছিল। এখন এই সুখের পাখিগুলো উড়ে গেছে, মানুষ খালি টাকার পিছনে, নিজের আত্মকেন্দ্রিক এত বেশি হয়ে গেছে। তৃণমূলে আগে যে গ্রাম লেভেলের যে সহমর্মিতা, সব পলিটিক্যালি বিভক্ত হয়ে গেছে। এটা মেরামত করতে সময় লাগবে, অন্তত পক্ষে 15-20 বছর লাগবে। যদি সরকার, যারা নেক্সট গভর্নমেন্টে যে সরকার আসে, বা
সরকার পরিবর্তনে আরেক সরকার আসবে বাইরে এই সরকারগুলো যদি আন্তরিক না হয় তাহলে এই দেশটা পলিটিক্যালি যেভাবে মানুষের পরিবর্তন ঘটে গেছে এই দেশ কিন্তু উন্নয়ন করা খুব কঠিন। ফয়েজ আহমদ, টাকা লুটপাটের কথা বলা হচ্ছিল এবং মানুষ লোভী হয়ে উঠেছে সেটা বলা হচ্ছিল। আমরা আজকে নিশ্চয়ই একটি ডেইলি পত্রিকার চমৎকার রিপোর্ট করেছি, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা দেশে বিদেশে দেশে নয় বিদেশে কিভাবে বিলাসবহুল জীবনযাপন করছে। বিশেষ করে ভারতের প্রসঙ্গটা এসছে, কারণ ভারতে অনেক লোক তারা সেখানে অবস্থান করছে এবং বলা হচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা দাবর দুটো হারালেও তারা এই পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় অনেক নেতা বিলাসবহুল জীবনযাপন করছে এবং তাদের এতই টাকার পরিমাণ চুরি করেছে তারা। কারো কারো কলকাতাতে বাড়ি আছে। বিশেষ করে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বরিশালের আওয়ামী লীগের নেতা কর্মীরা জানিয়েছেন সেই সাংবাদিককে যে ভারতে নিজের বাড়িতে থাকছেন আওয়ামী লীগের নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এদেশের মানুষের রক্ত ঘাম ঝরানো পয়সা, এদেশের মানুষের ট্যাক্সের টাকা গত 16 বছর ধরে নির্বিচারে লুটপাট হয়েছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে কোনো ব্যক্তির দেশের বাহিরে এতগুলি বাড়ি আছে কিনা, যেটা আমাদের দেশের একজন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ, যেটা 6 শতাধিক বাড়ি তার রয়েছে। 600 শতাধিক আর কি। এই যে বাড়ি করার নেশা, এই যে অর্থবিত্ত কামিয়ে নেওয়া, এটা এখন আর নতুন কোনো খবর নয়। বেসিক্যালি যেটা আমরা শুরু থেকেই বলে আসছি যে আওয়ামী লীগের যেই নেতৃবৃন্দ পালিয়ে গেছেন, যে যেখানেই থাকেন না কেন, তারা এখন আয়েশি জীবনযাপন করছেন। তাদের নেতাকর্মীদেরকে তো একরকম বিপদে ফেলে গেছেনই, সেটা একটা রাজনৈতিক আলাপ। তারা যেখানে আছেন সেখানে আয়েশি জীবনযাপন করছেন। তারা যেখানে আছেন সেখান থেকে এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য প্রচুর টাকা বিনিয়োগ করছেন, কারণ তাদের হাতে টাকা আছে। আপনি যদি এভাবেও চিন্তা করেন যে কলকাতায় ধরুন আপনি একজন নেতার বাড়ি আছে, আরেকজনের হয়তো নাই, কিন্তু লন্ডনে যেই নেতার 6 শতাধিক বাড়ি আছে, তাকে যদি এখন তার নেত্রী বলে যে আমার কলকাতায় যারা আছে তাদের জন্য তুমি টাকা পাঠাও, টাকা তো পাঠাবে। এই টাকা তো তাদেরই, এই টাকা লুটপাট তো তারা করে নিয়ে গেছে। এখন রিস্ক হচ্ছে যে সে যদি আয়েশি জীবনে থাকে, সেটা আইন হবে, বিচার হবে, সে তার মধ্যে দিয়ে যাবে, সেটা একটা অন্য বাস্তবতা। কিন্তু রিস্কটা হচ্ছে আওয়ামী লীগের হাতে থাকা এই বিপুল অর্থ, যেটা এই দেশের মানুষের চুরি করে নিয়ে যাওয়া টাকা, লুট করা টাকা, সেই টাকা এখন তারা এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধেই বাংলাদেশকে প্রতিনিয়ত কিভাবে অস্থিতিশীল করে তোলা যায় সে জায়গায় ব্যয় করছে। প্রতিনিয়ত প্রতিটা দিন তারা অফলাইনে অনলাইনে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এইটা বাংলাদেশের জন্য খুবই রিস্কি একটা ম্যাটার। যেটা আজিজ ভাই বক্তব্যের সময় একটা কথা বলছিলেন না, যে আমি ধারণা করিনি এরকম, এটা খুবই সত্য যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কতটা ভঙ্গুর করে দিয়েছে আওয়ামী লীগ, সেটা 5 তারিখের আগে আমরা বহু মানুষ ধারণাও করতে পারিনি। আমরা যতটুকু খারাপ অবস্থা ধারণা করেছিলাম, আমাদের যে অর্থনীতির কি অবস্থা, সেই জন্য যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি হয়েছিল, সেই কমিটি দেখেছিল যে আমাদের ধারণার থেকেও বেশি খারাপ। এবং তারা একটা শব্দ ব্যবহার করেছিল যে চোরতন্ত্র কায়েম করেছিল। এক্স্যাক্টলি একটা ভয়াবহ চোর। এখানে মানে চোরের জন্য একটা মানে উইন উইন সিচুয়েশন তৈরি করা হয়েছে, যেখানে রাষ্ট্র যিনি পরিচালনা করছেন, প্রধানমন্ত্রী, তিনি যখন চোর হন তখন তার পিয়নের 400 কোটি 600 কোটি টাকা থাকবে, এটা খুব স্বাভাবিক। উনি সেটা আবার হ্যাঁ বলে বেড়ান, উনি বলে বেড়ান। সুতরাং এই যে প্র্যাকটিসটা পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, আপনি বুঝতেই তো পারছেন যে মানে কেন একজন মসজিদের ইমামেরও পালিয়ে যেতে হয়, বিচারপতিদের পালিয়ে কেন যেতে হয়, প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হয়, কেন মন্দিরের পুরোহিতকে পালিয়ে যেতে হয়, কেন হসপিটালের ক্যান্টিনের পরিচালককে পালিয়ে যেতে হয়। এর সব কারণ হচ্ছে লুটপাট। এত লুটপাট এরা করেছে, এরা এখন এই লুটপাটকৃত অর্থ বাংলাদেশের মানুষের শান্তি সুখ যেন না হয় এখানে, সেই জন্য ব্যয় করছে। এই জন্য সব নাগরিককেই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের হাতে প্রচুর কাঁচা টাকা রয়েছে, তারা এই টাকাটা ব্যয় করছে এখানে অস্থিতিশীল করার জন্য। আমাদেরকে কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না। ধরুন একটা শান্তিপূর্ণ বিক্ষোভ হবে, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মানুষ প্রকাশ করবে ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনের উপরে, সেটা নিয়ে সেখানেও কিছু লোক ঢুকে পড়ছে কিভাবে এটাকে একটা সহিংস জায়গায় সহিংস করে তোলা যায়। সুতরাং এই জায়গাগুলিতে মানুষের কিন্তু সচেতন থাকতে হবে। আরেকটি ঘটনা,
সেটি হলো সেই ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে আসে। সেই প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছে যে কলকাতায় বাংলাদেশের দূতাবাসের একজন কর্মকর্তা সাংবাদিককে জানিয়েছেন, নাম প্রকাশ না করার শর্তে, যে ভারতের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল, তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না। ভারত এমনই একটা দেশ, যখন শেখ হাসিনা পালিয়ে গেল, পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে, অর্থাৎ অপোজিশন সহ ডিসিশন নিয়ে তাদের শেল্টার দিয়েছে। আর বিবিসি রিপোর্ট করছে ভারতের ভিতরে নেতা আছে 600 জন নেতা। সারা পৃথিবীতে 100 নেতা আওয়ামী লীগের বাইরের থেকে এই বাংলাদেশে তাদের সংগঠন চালাচ্ছে এবং যত ডিস্টারবেন্স তৈরি করতেছে। তো ভারত প্রয়োজনে শুধুমাত্র অকিভাল না, যত টাকা লাগে তত টাকা নিয়েও আওয়ামী লীগকে হেল্প করবে। এবং শেখ হাসিনা যতদিন থাকবে ভারতে, ততদিন পর্যন্ত আমাদের দেশে কিন্তু রাজনৈতিক স্বস্তি ফিরবে না এবং ভারতের সাথে কিন্তু টানাপোড়েন কমবে না। ভারতের ফরেন পলিসি আমার মনে হয় পরিবর্তন আসা উচিত। কারণ দেখেন, এশিয়ার মধ্যে কোনো দেশের সাথে তাদের সম্পর্ক নেই, তারপরেও তারা ওই সরকারের দেখেন ট্রানজিট বন্ধ করছে। আমরা এখান থেকে বাংলাদেশ থেকে যেটা দেখলাম, ওই ভারত সরকারই বলছে যে মাত্র 5,000 কেজি দিল্লি এয়ারপোর্ট থেকে গেছে। 5,000 কেজি আমাদের এয়ারপোর্ট থেকে, চিটাগাং থেকে, আমাদের এয়ারপোর্ট থেকেই দিতে পারবো, এটাতে আমাদের কোনো ক্ষতি আছে? চাপও পড়বে না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং, আমরা বাংলাদেশে হিন্দু নির্যাতিত হয়। নেপাল কি হিন্দু দেশ না? নেপালের সাথে আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে, নেপালের ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, আমাদের কি হয়েছে? আমাদের 5,000 কেজি, হ্যাঁ, এটা কেজি ধরেন গার্মেন্ট সহ 5,000 কেজি ইম্পোর্ট করছে 24 সালে। এবং এই ঘোষণাটা কিন্তু একটা উদ্দেশ্যমূলক মনে হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে ঠিক কোন সময় এই ঘোষণাটা দেওয়া হলো, প্রতীকী অর্থে, কারণ ক্ষতি বাংলাদেশের কিছুই হবে না, কিন্তু প্রতীকী অর্থে যেটা হয়েছে সেটা হলো যখন এখানে বিনিয়োগ সম্মেলন চলছিল ঠিক এই সময়। এটা তো একটা রিলেটেড ইস্যু আছেই। সেই সাথে ধরেন তার আগে ব্রিক্স সম্মেলনে তো একটা কথা হয়েছিল, একটা পজিটিভ ফ্লো কিন্তু এসেছিল বিমস্টেক সম্মেলনে। হ্যাঁ, যে মোদির সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে, সেখানে পজিটিভ আলোচনা হয়েছে। হ্যাঁ, এটাকেও ভণ্ডুল করার জন্যও কিন্তু এটা করা হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে যে 5,000 কেজি মাল এক্সপোর্ট হয় না, এটা বন্ধ করা এটা মুখ্য না। ট্রানজিটের ওইটা শব্দটা ওইটা যে আমাদের সাথে আসলে যে আলোচনা হয়েছে এটা কিছু হয় না, আমরা হাসিনার পক্ষে আছি। হ্যাঁ, কিন্তু একটা মজার ঘটনা, এত কিছু করার পরেও কিন্তু গত বুধবার একটা অনুষ্ঠানে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। কাজের সাথে যদিও কথার কোনো মিল নেই। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি আর কেউ চায় না। আসলে বাংলাদেশের ভালো না আওয়ামী লীগের ভালো, কোনটা হবে? বাংলাদেশের ভালো তো দেখছি আওয়ামী লীগ সরকারের সময় প্রায় 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর হয়েছে, একটিও বাংলাদেশের পক্ষে আসে নাই। এরকম যদি ভালো চায়, প্রদেশ খালি ঘোষণা বাদ, কি করে নাই। আমাদের পণ্য, আমি গেছি এই 7 সিস্টারে, আমাদের কয়েকটা কোম্পানি বিজ্ঞাপন হবে, নাম বলবো না, হট কেক তারা চায়, অথচ ডাম্পিং অ্যান্টি ডাম্পিং দিয়ে এটারে আটকায় রাখে, আমাদের পণ্য ঢুকতে দেয় না, আর তাদের পণ্য সমানে আসতেছে। আমার কথা হলো, দেশ আমরা ছোট, আমাদের পণ্যের কোয়ালিটি খারাপ হতে পারে, আপনি কম্পিটিশনে ছেড়ে দেন, আমাদের পণ্য ভারতের মার্কেটে ছেড়ে দেন, আমরা টিকলে টিকবো, না টিকলে না টিকবো। কিন্তু আমাদের পণ্য আটকায় দিবেন, আর ওই পণ্য আমাদের পানি দিবেন না, বর্ডারে মারবেন। চীনের সাথে আপনার বর্ডারে আপনার এগ্রিমেন্ট রাখবেন যে 100 কিলোমিটারের ভিতরে, 1 কিলোমিটারের ভিতরে কোনো লেথাল ওয়েপন ব্যবহার করতে পারবেন না। কিন্তু ঠিকই লাদাখ সীমান্তে আপনার হয়েছে চীনের সাথে ঝগড়া, ওরা চীন এখন খালি কুম্পু কারাতালা সৈন্য দেয়, বরফের ভিতরে ডুবাই দিছে। তো ওখানে তো একটা মারো না, আমাদের বাংলাদেশে প্রত্যেকদিন হত্যা করতেছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এটার কিন্তু প্রতিবাদ হয়। যাই হোক, তখন মনে হয় যে স্বাধীন দেশে আছি, প্রতিবাদ হয়। কিন্তু এই যে 15 বছর একটা
একটা প্রতিবাদ হয়নি। বলে যে গরু চুরি করতে গেছে, মেরে ফেলছে, মিসক্রিয়েট। গরু আসে 200 কিলোমিটার, 150 কিলোমিটার, 300 কিলোমিটার দূর থেকে, তখন মারে না, তখন ধরে না। আমাদের বর্ডারের কাছে যখন আসে তখন গুলি করে মারে। সুতরাং আমার বক্তব্য যে তারপরে বললো প্রতিবেশী বড় দেশ, আমরা তো ইচ্ছে করলে প্রতিবেশী সরাইতে পারবো না, তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকা উচিত, কিন্তু দুটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সমঝোতার ভিত্তিতে, এবং যার যেটুকু ন্যায্য প্রাপ্য সেটা দিলে, এবং সেই জায়গায় ভারত কিন্তু এগ্রি করে না। ভারত খালি শুধু একমাত্র পলিসি হচ্ছে শোষণ করো। হ্যাঁ, এই জায়গায় তো আমরা ছাত্র জীবনে স্লোগান দিচ্ছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস নিপাত। এখনো তো এই পলিসির পরিবর্তন হচ্ছে না। তো একেবারে পুরোপুরি হিন্দুত্ববাদী একটা সরকার ক্ষমতায়, ওখানে এক টুকরা গরুর মাংস সন্দেহ করে মুসলমান মারিয়ে ফেলে, আর আমাদের দেশে সারাক্ষণ সবচাইতে আমাদের সম্প্রীতির দেশ, আমাদের দেশে বলে হিন্দু নির্যাতন হয়, হিন্দু নিয়ে তারা এত মাথা ব্যথা। এই ট্রানজিট বন্ধ করে নেপালের সাথে ব্যবসা বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাংবাদিক এম এ আজিজ এবং ফয়েজ আহমদ। এম এ আজিজের শেষ কথাটি দিয়ে আপনার কাছে যেতে চাই, সেটি হলো ভারত যেভাবে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে, এবং প্রফেসর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের সময় প্রফেসর ইউনূস স্পষ্টভাবে বলেছেন যে এই ধরনের খবর বেশিরভাগই মিথ্যা এবং ভুয়া সংবাদ। এবং উনি কিন্তু আরেকটা যেটা বলেছেন, যেটা এই সরকার আসার পর থেকে বলা হচ্ছিল, যে ভারতীয় সাংবাদিকদের এখানে পাঠানো হোক, তারা অনুসন্ধান করুক। প্রফেসর ইউনূস কিন্তু অনুসন্ধান শব্দটা ব্যবহার করেছেন, যে আসলে চিত্রটা কি। এটা একটি দিক। আরেকটা দিক হলো, আমি আজ যেটা উল্লেখ করেছেন, সেটি হলো পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক দেশ হলো ভারত, প্রতিষ্ঠিত, এবং সেখানে সংখ্যালঘু কী ধরনের নির্যাতন হয় প্রতিনিয়ত খবর আসে। শুধু মুসলিম না, কিন্তু সেখানে খ্রিস্টানরাও কিন্তু আছে, শিকার হচ্ছে। দলিত আছে, তাদের হিন্দু ধর্মের এবং দলিতদের তারা মানুষই মনে করে না। প্রশ্ন হলো, যেটা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, যে বাংলাদেশের পক্ষ থেকে এই কথাটা কখনো উঠানো হয় না, সরকারের পক্ষ থেকে তো নয়ই, সাধারণ মিডিয়াও তো বলা হয় না যে তুমি কে এইখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কি না হচ্ছে এটা বলার, কারণ তুমি নিজেই তো সংখ্যালঘু নির্যাতনের মূল কারিগর। এই উপমহাদেশের সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সংঘর্ষগুলো হয় কই? ভারতে। প্রতিদিন হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমি শুধু এই সরকারকে বলছি না, অতীতে কোনো সরকারই এই প্রসঙ্গগুলি কেন আনে না, বা এই সরকার কেন উঠাচ্ছে না? শুধু সংখ্যালঘু নয়, যে কোনো নাগরিকের প্রতি যে কোনো বেআইনি বা অন্যায় আচরণ, মানবাধিকারের লঙ্ঘন, এই ধরনের বিষয়ে পৃথিবীর যে কোনো দেশ থেকেই প্রতিবাদ হওয়া জরুরি। সেটা বাংলাদেশ করলে যেমন জরুরি, যে কোনো দেশ করলেই জরুরি। এই আলোচনাগুলি না হলে পৃথিবীতে মানবাধিকারের যে ইস্যু, সেগুলি আস্তে আস্তে হারিয়ে যাবে। সুতরাং আমরা একটুক বলতে পারি, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ যে কোনো ধরনের নির্যাতনের, নাগরিকের যদি মানবাধিকার লঙ্ঘন হয়, যে কোনো ক্ষেত্রে ভারত বলুন, পাকিস্তান বলুন, চীন বলুন, আমেরিকা বলুন, সবাই তাদের উদ্বেগ দেখাতে পারে। তাহলে বরঞ্চ আমরা যে মানবাধিকারের পথে সঠিক থাকা, সে জায়গায় আমাদের জন্য এক ধরনের বৈশ্বিক চাপও থাকবে, সেটা ইতিবাচক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে ভারতের, আপনি যেটা বলছিলেন যে ভারত সাম্প্রদায়িক দেশ হিসেবে পৃথিবীতে 1 নাম্বার, একই সঙ্গে ভারত
ভুয়া বা গুজব উৎপাদনকারী দেশ হিসেবেও পৃথিবীতে শীর্ষে অবস্থান করছে। এগুলি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনি দেখুন, সংখ্যালঘু নির্যাতনের যেই কার্ড গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে খেলা হচ্ছে ভারতের দিক থেকে, আমরা এখানে প্রডিউস হয় কিভাবে? আমি আপনাকে দুটো এক্সাম্পল দিই। আমাদের বাংলাদেশের একটি সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এই পরিষদের একটি প্রতিবেদনের আলোকে ভারতে প্রচুর আলাপ আলোচনা হয়েছে। সেই প্রতিবেদনে যে সমস্ত মানুষকে সাম্প্রদায়িক পরিচয়ের কারণে হত্যার শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে, সেই প্রত্যেকটি ব্যক্তির সুনির্দিষ্ট একেবারে একজন একজন করে ধরে আমরা প্রত্যেকটি তদন্ত করেছি। দুর্ভাগ্য হলো এই, একজন মানুষ পানিতে ডুবে মারা গেছে, সেটাকে সাম্প্রদায়িক হামলায় নিহত হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। একজন মানুষ আত্মহত্যা করেছে, সেটাকেও সাম্প্রদায়িক হামলায় নিহত বলে চালিয়ে দেওয়া হয়েছে। এরকম যেই ঘটনাগুলি, এর 90% বেশি কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। দুজন একই ধর্মের, অর্থাৎ দুজন সনাতন ধর্মের ব্যক্তির মধ্যে মারামারি হয়েছে, জি, ভূমির বাড়ির পাশের জমি নিয়ে বিরোধ, সেইখানে সংঘর্ষে একজন মারা গেছে তাদের সম্প্রদায়ের লোকের হাতেই, সেটাকেও সাম্প্রদায়িক সহিংসতা বলে চালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক ধরনের ভুল তথ্য এখান থেকে গ্রাউন্ড লেভেল থেকে উৎপাদন হচ্ছে, সেটাকে নানান মোড়কে আন্তর্জাতিক বাজারে বাজারজাতকরণ করা হচ্ছে, যেটা দিয়ে পরবর্তীতে বাংলাদেশের উপরে এক ধরনের চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে বড়ই অদ্ভুত বিষয়, আমরা হঠাৎ করে খেয়াল করলাম, ধরুন পঞ্চগড়ে একটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। বাংলাদেশের কোথাও নেই, কোনো গণমাধ্যমে নেই, বাংলাদেশের যারা সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করে তাদের কাছে এমন কোনো তথ্য নেই, বাংলাদেশের যারা ইস্কন তাদের কাছে এমন কোনো তথ্য নেই। আমরা দেখলাম ভারতের গণমাধ্যমে প্রতিবেদন, কার বরাত দিয়ে? ভারতের যে ইস্কনের নেতা, বিষয়টা বুঝছেন কিন্তু, পঞ্চগড়ের ডিসি নয়, পঞ্চগড়ের ইওনো নয়, পঞ্চগড়ের পুলিশ নয়, বাংলাদেশের ইস্কন নেতা নয়, পঞ্চগড়ের পূজা পরিষদের সেক্রেটারি নয়, সভাপতি নয়, কোনো সাম্প্রদায়িক বা তাদের ধর্মীয় কোনো নেতা নয়। কার রেফারেন্সে এই সংবাদ প্রকাশিত হচ্ছে? ভারতের ইস্কনের একজন নেতা। তো আমরা এরকমও দেখেছি, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, ইস্কনের বরাত দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাংলাদেশ ইস্কন পর্যন্ত করতে বাধ্য হয়েছে। জি, এরকম একটা ঘটনা ঘটেছে। সুতরাং এই যে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে, আপনি ধরুন একজন রাজনৈতিক নেতা 5 আগস্টের পর 8 আগস্টের আগে হত্যার শিকার হয়েছে, মানুষের ক্ষোভের শিকারে হয়ে আওয়ামী লীগের এই নেতা খুন হয়েছে, মানুষের গণপিটুনিতে মারা গেছে। ধরুন, তার ধর্মীয় পরিচয়টাই ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর কিছু নয়। তার যে রাজনৈতিক পরিচয়, তার যে, আমি প্রথম কথা হচ্ছে আমি কোনো ধরনের বেআইনি হত্যাকাণ্ডকে আমি জাস্টিফাই করছি না, কিন্তু আমার এখানে একই ধরনের একই প্যাটার্নের আরও 10টা ঘটনা আছে। আপনি সেগুলি থেকে আইসোলেটেড হইতে শুধুমাত্র একজনের ধর্মীয় পরিচয়কে পুঁজি করে একটা দেশকে বিব্রতকর অবস্থা, একটা দেশকে বিতর্কিত করার যে চেষ্টা, সেটা আমরা শুরু থেকে পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশে খুবই আশাবাদী করে তুলেছে, পৃথিবীর ব্যবসায়ীদেরকে বাংলাদেশের বিষয়ে নতুন করে আগ্রহের কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছে বাংলাদেশের যে বিনিয়োগ সম্মেলনটি হলো সেটি। এই বিনিয়োগ সম্মেলনের 3য় দিনের মাথায় এসে আমরা দেখলাম ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। দেখুন, এই ট্রান্সশিপমেন্ট বাতিল করার ইমিডিয়েটলি অ্যানাউন্সমেন্টটা কি? ভারত ট্রান্সশিপমেন্টটা বাতিল করেছে, এর ডিটেইল কিছু আর আসলো না। তাহলে আমার যারা আন্তর্জাতিক বায়ার, আন্তর্জাতিক যারা আমার এখানে বিনিয়োগ করতে চায়, এই বিনিয়োগকারী, এই ইনভেস্টরদের কাছে ইমিডিয়েটলি কি বার্তাটা গেল? যে আমরা বাংলাদেশে বিনিয়োগ করছি এই অঞ্চলের মধ্যে আমাদের একটা বিজনেস নেটওয়ার্ক গড়ে তোলার জন্য, এই অঞ্চলকে ব্যবহার করে আমরা আন্তর্জাতিক বাজারে আরও সস্তায় পণ্য পৌঁছে দেওয়ার জন্য। সে জায়গায় যদি ভারত বা বাংলাদেশের প্রতিবেশী দেশ যদি তার ট্রান্সশিপমেন্ট ক্যান্সেল করে দেয়, তাহলে তাই আমার জন্য বিজনেসের জন্য ইতিবাচক কিছু নয়। দেখুন, প্রথমে ধাক্কাটা আসলো ট্রান্সশিপমেন্ট বাতিল, তারপরে ভারতের পক্ষ থেকে আরও পরে এসে পরিষ্কার করলো কি, যে ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও এখানে নেপাল এবং ভুটানে যে পণ্য পরিবহন সেটা কোনোভাবে বাধাগ্রস্ত হবে না।
অর্থাৎ আমার কিন্তু গতকালকেও নেপাল ভুটানে পণ্য গিয়েছে, পরশুদিনও নেপাল ভুটানে পণ্য গিয়েছে। তাহলে কি বাতিল করলো তারা? তারা বাতিল করলো আমাদের একটা ব্যাকআপ ফ্যাসিলিটি, যেটা কোভিডের সময়ে করা হয়েছিল। বেসিক্যালি আমাদের যেই এয়ারপোর্টের কার্গো হ্যান্ডেলিংয়ের ইস্যু, এখানে আমাদের সক্ষমতার ঘাটতি রয়েছে। তো আমরা কোভিডের সময়ে জরুরি প্রয়োজনে যেন ব্যবহার করা যায়, ইমার্জেন্সি অর্ডারগুলি যেন ডেলিভারি দেওয়া যায়, সেজন্য আমরা ভারতের কার্গো ফ্যাসিলিটি এয়ারপোর্টে সেই জায়গাটুকু তারা স্থগিত করেছে। এখন দেখুন, যে কোনো অসুবিধা এর দুটো দিক আছে। আমাদের বিজনেসের জন্য একটা অসুবিধা তৈরি করে, তেমনি আমাদের বিজনেসের জন্য একটা নতুন সম্ভাবনা তৈরি করে। নিঃসন্দেহে এই চ্যালেঞ্জে এখন কি হচ্ছে, আমাদের থার্ড টার্মিনাল যদি ফাংশনাল হয়ে যায়, যেটা কাজ চলছে, ইনশাল্লাহ খুব দ্রুত ফাংশনাল হবে। এই থার্ড টার্মিনাল ফাংশনাল হয়ে গেলে আমাদের কারোর দিকে তাকাতে হবে না যে আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা। সো আমাদের সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আমরা কি করেছি? আমরা গত 17 বছরে শুধু অনেক গল্প শুনেছি। আমরা একজন মন্ত্রীর বাড়িতে যাওয়ার সুবিধার জন্য আমরা কর্ণফুলীর নিচ দিয়ে একটা টানেল তৈরি করে দিয়েছি। আমরা কর্ণফুলীর ওপারে গিয়ে যদি কখনো প্রধানমন্ত্রী গিয়ে থাকার আগ্রহ প্রকাশ করেন, সেজন্য একটা 7 স্টার কোয়ালিটির রিসোর্ট তৈরি করে ফেলেছি, নাগরিকের পকেটের টাকা কেটে। কিন্তু সেটা দিয়ে আমার কি লাভ হবে? এটা ফিজিবিলিটি স্টাডিজ হয়নি। এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। সেখানে তো কোনো গাড়ি চলছে না। সেটা শুধুমাত্র ওই টানেল ম্যানেজমেন্টের জন্য যে ব্যয়টা উঠানো দরকার, সেই ব্যয়ও সেখান থেকে আসছে না। সুতরাং জাতির গাড়ে একটা বোঝা চেপে দিল শুধুমাত্র ব্যক্তির প্রতিষ্ঠানের সুবিধার জন্য। তো একইভাবে আমরা অনেক উন্নয়নের গল্প শুনেছি আসলে, কিন্তু সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট, আমার যে পরনির্ভরশীলতা কমাতে হবে, আমার এখানে বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য যে ধরনের পলিসি ডেভেলপমেন্ট করতে হবে, সে জায়গায় আমরা কোনো মনোযোগ দেখিনি। এর ফলে আমাদের এখন সুযোগ রয়েছে আমাদের বিনিয়োগকে আকৃষ্ট করতে হলে। বাংলাদেশে প্রফেসর ইউনূস যেটা বারবার যেখানে যাচ্ছেন তিনি সেখানে বলছেন, আমাদের এখানে ফ্যাক্টরিগুলি আসুক, ফ্যাক্টরিগুলি স্থাপন হোক, আমাদের এখানে যেই শ্রমটা কম মূল্যে পাওয়া যায় এটাকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি ব্যবহার করুক, এতে আমাদের এখানে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। আমরা যেটা শুরুতেই বলছিলাম, সুতরাং আমাদের এই নীতিগুলি পরিবর্তন করতে হবে। স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠান আমার এখানে ফ্যাক্টরি করতে গিয়ে পারেনি। জাপান যে ইপিজেড, সেটা এখানে ইপিজেড করতে গিয়ে তারা নানান বাধার মধ্যে পড়েছে। আমরা এখানে যে কোরিয়ান ইপিজেড, সেখানে গিয়ে শুনলাম শুধুমাত্র একজন মিনিস্টার ওই কোরিয়ান ইপিজেডের ভিতরে তার প্রতিষ্ঠান করতে দেয়নি বলে সে ওই প্রতিষ্ঠান এই প্রজেক্টটাই আটকে দিয়েছে। সেটা এই সরকার এসে সলিউশন করেছে। আপনি আবার যদি দেখুন যে এই ইয়াংউন যেই কর্পোরেশন, তার চেয়ারম্যানকে যে অনারারি সিটিজেনশিপ দেয়া, এর মধ্যে দিয়ে কি দাঁড়ালো? এর মধ্যে দিয়ে যারা বিদেশি বিনিয়োগকারী তাদের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হলো যে বাংলাদেশ বিনিয়োগকারীদেরকে সম্মান দিতে জানে। তা আমরা ওই যেটা এখন সাম্প্রতিক সময়ে নানানভাবে আলোচনায় আসছে যে শেখ হাসিনার সময়েও এরকম বিনিয়োগের সংক্রান্ত সভা সেমিনার অনেক কিছু হতো, সেখানে বন্দনা হতো কার? সেখানে বন্দনা হতো শেখ মুজিবুর রহমানের, সেখানে বন্দনা হতো শেখ হাসিনার, সেখানে বন্দনা হতো জয়ের। সেখানে আমরা কোনো বিনিয়োগকে আকৃষ্ট করতে দেখিনি, বরঞ্চ বিনিয়োগের ওই সমস্ত আয়োজনের নামে আরো ব্যয় দেখেছি। আমরা দেখেছি যে শেখ হাসিনার পুরো সময় জুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে রোড শো হতে দেখেছি, বিনিয়োগ আকৃষ্ট করার জন্য রোড শো। এখান থেকে কয়েকজন কর্মকর্তা কর্মচারী তাদের পরিবার পরিজন এসব নিয়ে 5 স্টার হোটেলে গিয়ে থাকবেন, সেখানে একটা রোড শো করে অনেক টাকা অর্থ ব্যয় করে আমাদের চলে আসবেন, কোনো বিনিয়োগের কোনো হদিশ নেই। আর আমাদের এখানে যদি মৌলিক পার্থক্যের জায়গায় বলেন যে বাংলাদেশে যারা পটেনশিয়াল ইনভেস্টর আছে তাদেরকে ইনভাইট করে তাদের প্রতিনিধিদেরকে বাংলাদেশে নিয়ে এসে কোথায় আপনি বিনিয়োগ করতে পারেন আপনাকে একদম ফিল্ডে নিয়ে দেখিয়ে দেওয়া হলো যে এই হচ্ছে আপনার উপযোগিতা। দেখুন, আমি কোরিয়ার পিজের যখন ভিজিট হয়, সেখানে প্রায় 60 জন হচ্ছে বিদেশি বিনিয়োগকারী বা তাদের প্রতিনিধিরা সেই ইয়েতে গিয়েছিল, পিজেডে গিয়েছিল। আমি সেখানে ছিলাম, আনোয়ারা উপজেলায়। জি, আনোয়ারায়। তো আমি সেখানে নিজে ছিলাম। সেখানে এই আলোচনাটা এসেছে যে যখন জুলাই আগস্টের আন্দোলন হয় তখন কি এখানে কোনো সমস্যা হয়েছিল এইদিকে? তো যারা ওখানে কাজ করে বলে যে না, এখানে কোনো প্রভাব পড়েনি। বিনিয়োগকারীরা কি চায় আসলে? পরিবেশ চায় এরকম যেটা আমার বিনিয়োগ বান্ধব, যেখানে ঢাকা শহরে অনেক আন্দোলন হয়ে গেলেও আমার বিনিয়োগ যেখানে হবে আমার সেখানে কোনো প্রভাব পড়বে না। সুতরাং বিনিয়োগকারীরা কিন্তু খুবই ইতিবাচক মনোভাব দেখিয়েছে, তারা খুব আকৃষ্ট হচ্ছে। এখন সার্বিকভাবে আমরা যদি ওভারঅল অন্যান্য বিষয়গুলি, যেমন আমাদের মেজর ইস্যুস রয়েছে, পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনা করতে তারা বেশি পছন্দ করে, সেটা হচ্ছে। আবার তাদের মধ্যে অনেক সময় আমরা এরকম আলোচনা দেখি, কেউ বলার চেষ্টা করেন যে এই সরকারের কাছ তো বিনিয়োগ আনা নয়। যখন এরকম আলোচনা হয় তখন এই আলোচনাটা একই সঙ্গে করতে হবে আয়নায় তাকিয়ে, যে এই সরকারের কাজ কাউকে ক্ষমতায় বসিয়ে দেওয়া নয়। এই সরকার এমন কোনো সরকার নয় যার 1 নাম্বার অ্যাসাইনমেন্ট হচ্ছে শুধু নির্বাচন দেয়া।
এই সরকার নির্বাচন দেওয়ার জন্য কাজ করছে, সংস্কারের জন্য কাজ করছে, বাংলাদেশকে একটি ইতিবাচক ধারায় ফেরানোর জন্য কাজ করছে। এই কাজগুলি করতে দিতে হবে। আমি আজিজ, 5ই অগাস্টের পর মানুষের কিন্তু একটি ধারণা পাল্টে গেছে, ভুল ভেঙেছে বলা যায়। সেটি হলো দীর্ঘদিন ধরে একটি নেগেটিভ তৈরি করা হয়েছিল যে এই বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারবে না, শুধু অর্থনৈতিকভাবে নয়, রাজনৈতিকভাবে। এবং আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দল দিল্লিতে ধর্ণা দিয়েছে যে তাদেরকে যাতে ক্ষমতা আনা হয়, কিন্তু তাদের দিল্লির সব ডিম একটা জড়িতে ছিল এবং সেটা আওয়ামী লীগ। কিন্তু এই গত 8 মাসে কিন্তু প্রমাণিত হয়েছে যে ভারত নির্ভর না করলে ওই দেশটি চলে, রাজনীতির ক্ষেত্রেও চলে এবং একই সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রেও চলে। যেটা আমরা দেখলাম গত রমজানে, যে জিনিসপত্রের দামের অবস্থাটা। আমরা যদি শুনতাম যে ভারত কোনো কারণে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে, তখনই এখানে দাম বেড়ে যেত, এমনকি আমদানি শুরু হওয়ার পর আর দাম কমতো না। এই যে বাংলাদেশের নতুন একটা নেগেটিভ তৈরি হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? পৃথিবীতে বিশ্বায়নের যুগে জনসংখ্যা দেখে, ভূখণ্ডের এরিয়া দেখে কোনো দেশকে এক্সপ্লয়েট করা, তার সাথে সম্পর্ক না রেখে, এটা একদমই অসম্ভব। মালদ্বীপ তার প্রমাণ। এবং আমাদের দেশে আমি বলবো যে আমরা 18 কোটি জনগণের দেশ এটা, এবং মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, এখনো আমরা সংগ্রামে আছি। এই 18 কোটি লোককে দমিয়ে রাখা সম্ভব না। এদের সাথে একটা স্বাধীন দেশ হিসাবে উপযুক্ত মর্যাদা দিয়ে যা যেটা প্রাপ্য, প্রতিবেশী দেশ, শত্রুতা করে আমরা চলতে চাই না, কিন্তু আমাদের স্বাধীন দেশের আপনি পানি দিবেন না, আপনার বর্ডারে লোক মারবেন, আমার বাণিজ্য সুবিধা নেবেন, আপনার আমাকে বাণিজ্য সুবিধা দিবেন না, এইটা করে চলবে না। সম্পর্ক যদি বিনষ্টও করতে চায় ভারত, ভারতই বেশি করে ক্ষতিগ্রস্ত হবে। ধরেন এই যে আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে চিকিৎসার জন্য অন্য দেশ বিকল্প বেরোচ্ছে, বিকল্প যাচ্ছে। বা ভারতেই আমরা তো দেখি যে দোকান, হসপিটালের রুগী পাচ্ছে না, বাংলাদেশের লোক তো অনেক যায়, তাদের দোকান চলে না। এই জন্যই বলছি, বিশ্বায়নের যুগে কোনো দেশ কিন্তু ছোট না, কোনো দেশ এতিম না, কোনো দেশ শক্তিহীন না। কোনো না কোনো দেশ, কোনো না কোনো বন্ধু আসবে এবং ব্যবসার জন্য সারা পৃথিবী সব দেশের জন্য অবারিত। সুতরাং এই জন্যই আগেও বলেছিলাম, ভারতের ফরেন পলিসি উপযোগী করতে হবে এবং রাজনীতিটা পাল্টাতে হবে। একদম আন্ধা হিন্দুত্ববাদী সরকার দেশ চালাচ্ছে, যদিও মোদি এখন যাবে, আর এক হিন্দু আসবে, তো এইভাবে কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষা করা যাবে না। এবং সব প্রতিবেশীর সঙ্গেই তাদের সম্পর্ক খারাপ। একদম এশিয়ার একটি দেশের সাথে, আগে তো দক্ষিণ এশিয়া, এখন সারা এশিয়ার সব দেশের সাথে সম্পর্ক খারাপ। ও একঘরে হয়ে যাবে, একঘরে হয়ে যাবে। ভারতের জন্য বিপদ সামনে অপেক্ষা করতেছে, বাংলাদেশের জন্য নয়। এম এ আজিজ এবং ফয়েজ আহমদ, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।